চোখ ছোট ছোট করে তাকালো নাহার। রাফিদ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো, বুঝলো কথাগুলো বলা ঠিক হয়নি। কিছুক্ষণ নীরবতা, সময় লাগলো দুজনের স্বাভাবিক হতে। স্বাভাবিক হওয়া মাত্রই সে ভার্সিটি লাইফে যেন দুইজন ফিরে গেল। উচ্চস্বরে হাসি মজা শুরু করলো। রেস্টুরেন্টে এতদিন নাহারকে যারা দেখেছে তারা অবাক হলো না, কারণ আগেও এদের এভাবে দেখতো। মাঝে কি যেন হলো, 2 বছর আলাদা হয়ে গেল। এখন আবার একসাথে দেখে খুশি হয়েছে তারা। কিছুক্ষণ আড্ডা দিয়ে টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে গেল নাহার। রাফিদ চোখ বুজে চেয়ারে হেলান দিল, ডুব দিল পুরনোর স্মৃতিতে। ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড তারা। বন্ধুত্বের শুরু থেকেই নাহারের প্রতি আলাদা অনুভূতি অনুভব করত রাফিদ। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে এই নাহারকে ভালোবাসে সে। সময় অপচয় করেনি সে, জানিয়েছিল নাহারকে, এমনকি প্রপোজও করেছিল। সেদিন নাহার তাকে প্রথমবার জানিয়েছিল নাহারের ভালোবাসার মানুষ আছে। বন্ধুত্বের চির ধরেছিল তাদের। নাহার স্বাভাবিকই ছিল, তবে রাফিদ নিজে যোগাযোগ বন্ধ করে নাহারের সাথে। পাড়ি দেয় বিদেশে। আজ 2 বছর পর ফিরেছে সে। ভেবেছিল তার উপর নাহার রাগ থাকবে, কিন্তু না, মেয়েটা তার সাথে স্বাভাবিক ব্যবহারই করলো। রাস্তায় হাঁটছে আর পুরনো কথা ভাবছিল নাহার। রাফিদের সামনে স্বাভাবিক থাকলেও এখন যেন কেমন কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। বার কয়েক আওড়ালো রাফিদের বলা কথাটা। যার জন্য রিজেক্ট করেছিলিস তাকে বিয়ে করেছিস? নাহারের বলতে ইচ্ছে করছিল, তাকে আমি কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছি। নিজের কষ্টগুলোকে নিজের মধ্যেই সযত্নে রেখেছে সে। শরীফা বেগম স্বামী আঞ্জুল সাহেবের সহ থানায়। আঞ্জুল সাহেবকে দেখে মনে হচ্ছে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ছেলেকে ছাড়ানোর। অনেক কারখোট পোড়াতে হয়েছে আয়েশা বেগমকে। ভার্সিটির পথে যাচ্ছে আদৃত্য। ভার্সিটির 60% ডোনার সে। ছেলেগুলো এসে তাকে ভার্সিটিতে হওয়া কোনো ঝামেলার কথা বলছিল, তখন থেকে রেগে আগুন। নাকের উপর থেকে ব্যান্ডেজখানা এক টানে খুলে ফেললেও সেখানে হাত দিয়েছে, আবার হাত নামাচ্ছে। এভাবে তাকে কেউ দেখলে কি ভাববে? অবশ্য ভাবার কি আছে, মাস্ক দ্বারা আবৃত থাকে সে সবসময়। দেখার কোনো উপায় নেই কারো। দাঙ্গা শুরু হয়েছে ভার্সিটিতে। বিরোধী দলের ছেলেপেলেরা শুরু করেছে। এত ছোট একটা বিষয়ে আদৃত্যের যাওয়ার কোনো মানেই হয় না, কিন্তু এবার সে নিজেই যাচ্ছে। বেশ কয়েকবার এই ভার্সিটিতে দাঙ্গা হয়েছে, প্রতিবাদ দলের লোকেরাই সামলিছে, কিন্তু কোনো সুহারা হয়নি। আধা ঘন্টা লাগলো ভার্সিটিতে পৌঁছাতে। স্টুডেন্ট নেই বললেই চলে, হয়তো তারা দাঙ্গা হওয়ার কারণে সরে গেছে। 2 দলের ছেলেপেলেরা শুধু আছে। আরো একজনকে দেখলো আদৃত্য, কিন্তু পাত্তা দিল না। লোকটা বোধহয় এতে রেগে গেল। প্রিন্সিপাল রুমে এসে সে সহ লোকটি গেল। ইতোমধ্যে তাদের আগমনে মারপিট থেমে গেছে। বিরোধী দলের নেতা রাফিয়াদ চৌধুরী আর আদৃত্য সামনাসামনি বসলো। একে অপরের ওপর তীক্ষ্ণ নজর তাদের। প্রিন্সিপালকে বিরক্ত দেখাচ্ছে। প্রতিদিনের এসবে মারাত্মক বিরক্ত তিনি। এক পর্যায়ে সবকিছু ঠিক করা হলো। এবার আদৃত্যের আগে মনে যেন সবাই একটু বেশি ভয় পেয়েছে। হুমকি দেওয়া হলো, কোনো স্টুডেন্ট নেক্সট টাইম এসবে জড়ালে তাদের সরাসরি রাস্টিকেট করা হবে। গেটে গিয়ে আবারও মুখোমুখি হলো রাফিয়াদ আর আদৃত্য। এক সময় বন্ধু ছিল তারা, এখন একে অপরের বিরোধী দলের 2 নেতা। একজন সফলতা পেয়ে শাসন করছে, আর একজন হেরে ব্যথা পাওয়া বাঘের ন্যায় হিংস্র হয়ে আছে। না, কোনো কথা হলো না তাদের মধ্যে, কিন্তু চোখে চোখে ঠিকই একে অপরের উপর হিংস্রতা প্রকাশ করলো। রাফিয়াদ স্থান ত্যাগ করলো দলের ছেলেগুলোর সাথে। আদৃত্য গাড়িতে উঠতেই যাবে, তার আগে নজর গেল দূরে দাঁড়ানো কোনো এক মেয়ের দিকে। থমকে দাঁড়ালো সে। মেয়েটা পরনে নীল ড্রেস, আদৃত্যের প্রিয় রং, বেনি সামনে রাখা। হঠাৎই ভীত হয়ে উঠল আদৃত্যের চোখ। কি আশ্চর্য! ভয়হীন চোখে ভয়। সাধারণ কোনো কিছু ভয় নয় তো, কাউকে হারানোর ভয়। ঝাঁকুনি দিয়ে উঠল তার পুরো শরীর। সাথে থাকা আর্যর নজরও পড়ল দূরে। তার মধ্যেই একই প্রতিক্রিয়া দেখা গেল। অবশ হয়ে আসা পা জোড়া নড়ছেই না, কিন্তু তবুও ছুটছে আদৃত্য। পেছনে গার্ড আর আর্য। জুনায়েদ সাহেবের সাথে রাস্তায় দেখা হয় নাহারের। না, কাকতালীয় নয়। জুনায়েদ সাহেবের প্ল্যান ছিল। ভাবটা এমন ধরেছেন যেন কাকতালীয়ভাবে দেখা হলো।
নাহার প্রথমে আশ্চর্য হলেও পরে বুঝতে পারে মন্ত্রীর বাবা নিশ্চয়ই এই পথে এমনি এমনি আসবে না। শোনো মেয়ে। ব্যাস হয়ে গেল। চট করে মাথা গরম হয়ে গেল নাহারের। বাপ ছেলে মিলে কি পেয়েছেন? মেয়ে মেয়ে, আমার কি নাম নেই? জুনায়েদ সাহেব চোখ পিট করলেন। নাহার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকে অগ্নি চোখে দেখছে। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা নাহারের। জুনায়েদ সাহেব টিস্যু এগিয়ে দিলেন, কিন্তু নিল না নাহার। মুচকে হাসলেন জুনায়েদ সাহেব। মেয়েটাকে বেশ লেগেছে। ছেলেকে শায়েস্তা করার জন্য হলেও এই মেয়েকে বোমা বানিয়ে নিয়ে যেতে হবে। নাহারের টিউশনি করাতে যেতে দেরি হচ্ছে। বারবার হাতে পড়া ঘড়ি দেখছে। চোখ মুখ শক্ত করে জুনায়েদ সাহেবকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে বড়লোক আঙ্কেল। জুনায়েদ সাহেব হাঁ করে তাকালেন। এটা কেমন সম্বন্ধ? বুঝতে পারলেন নাহারের তাড়া আছে। শোনো মা, তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাবই। এটা তোমার হবু শ্বশুরের চ্যালেঞ্জ। নাক মুখ কুঁচকে ফেলল নাহার। বিড়বিড় করে শুধালো, পাগলের পরিবার। জুনায়েদ সাহেবের চলেই যাচ্ছিলেন, কিন্তু পেছন থেকে নাহারের আত্মচিৎকার শুনে থ মেরে দাঁড়িয়ে গেলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে ছিটকে পড়লেন। মাথায় চোট লেগেছে, অজ্ঞান হয়ে গেলেন তিনি। নাহার একবার দেখল অ্যাসিড ছোড়া মানুষটার দিকে। বাইক নিয়ে তৎক্ষণাৎ পালিয়ে গেছে। জায়গাটা ঘিরে ফেলেছে আশেপাশের মানুষজন। নাহার হাতের একপাশে গলার কিছুটা অংশ জ্বলে যাচ্ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র লক্ষ্য নেই। জুনায়েদ সাহেবের কিছু হলো নাকি সেদিকে তার মনোযোগ নিয়ে নিচে পড়ার কারণে আরো ব্যথা অনুভব হচ্ছে। জুনায়েদ সাহেবকে ধাক্কা না মারলে হয়তো এই অ্যাসিড তিনি ঝলসে যেতেন। উপস্থিত মানুষজন দেখছে, কিন্তু এগিয়ে আসছে না। সবার ভিড় ঠেলে বাবার মাথার কাছে এসে বসলো আদ্রিত। আর জোড়া মিলে গাড়িতে তুললো। ব্যাকুলতা বাবার জন্য। নাহার তা দেখে মিষ্টি হাসলো। তার দিকে এখনো নজর পড়েনি আদ্রিতের। তাচ্ছিল্য হাসলো সেটা দেখে নাহার। ওনার একপাশ দিয়ে হাত চেপে ধরলো। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে তার। এই বুঝি দুনিয়ার মায়া ত্যাগ করবে? আধো আধো চোখে দেখলো কিভাবে জুনায়েদ সাহেবকে গাড়িতে তুলছে। আদ্রিতের চোখে পানি। আর সহ্য করতে না পেরে গগনবিদারী চিৎকার করে উঠল নাহার। বন্ধ হয়ে গেল নাহারের চোখ, লুটিয়ে পড়ল। এরকম একটা অবস্থাতেই আশেপাশের মানুষজন চেয়ে থেকে দেখলো। এগিয়ে এলো না কেউ। আজিতের মুখে তখন মাস্ক বিদ্যমান। তুহিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গলের ক্ষতগুলো দেখছে। কিভাবে মেরেছিল তাকে মন্ত্রী। হিংস্র দেখাচ্ছে তুহিনকে। হাতে ছোট কাচের বোতল। বেঁচে গেলি তো, কিন্তু পরের বার আর বাঁচবি না। খুব দেমাগ না তোর? যদি রুপি না থাকে তাহলে কিসের দেমাগ দেখাবি? শরীফা বেগম খাবার প্লেট হাতে ঘরে ঢুকলো। তুহিন লুকিয়ে ফেললো বোতলটা। মায়ের কাছে গিয়ে বসলো। শরীফা বেগম হাতে তুলে খাওয়াচ্ছেন। হাসি মুখে খাচ্ছে তুহিন। কতটা শুকিয়ে গেছিস এই কয়েকদিনে বাবা? আরে না, তুমি ভুল দেখছো। ওই অপয়াটার জন্য তোকে এতদিন জেলে থাকতে হলো। ছাড়বো না আমি ওকে। রেগে গজগজ করে বললেন শরীফা বেগম। তুহিন বাঁকা হাসলো, তবে শরীফা বেগমের আড়ালে। সে মুখটা নিচু করে বলল, এসব তুমি কি বলছো মা? আমি ভালোবাসি নাহারকে। ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। এসব ভেবো না। ভুল আমি করেছিলাম, তাই শাস্তি পেয়েছি। আমি তো ওকে বাড়িতে নিয়ে আসছিলাম ও একা জন্য, কিন্তু ও আমাকে ভুল বুঝে জেলে পাঠালো। সেটা কোনো ব্যাপার না, ভালোবাসতো তো। শরীফা বেগম খাওয়ানো শেষ করে মাথায় হাত বুলিয়ে দিলেন তুহিনের। ভেতরে রাগ ভেতরে রেখে তিনি বললেন, এখনো তুই ওই অপয়াটাকে বিয়ে করতে চাচ্ছিস? অপয়া বলো না, তোমার তো ভাতিজি। রেগে গজগজ করতে করতে ঘর ছাড়লেন শরীফা বেগম। দরজা বন্ধ করে দিল তুহিন। বিশ্রীভাবে হেসে উঠল। নিজেকে নিজেই বলল, আরে বা তুহিন, তোর তো ফিলিংস এ কাজ করা উচিত। এত ভালো অভিনয় করতে পারিস। চোখ জোড়া খিচে বন্ধ করে আছে নাহার। তার পাশেই দাঁতে চাঁদ চেপে আদ্রিত্য। আদ্রিত্যের এক হাত খামচে ধরেছে নাহার। নখগুলো বসে যাচ্ছে আদ্রিত্যের হাতে। ডক্টর সাহেব কিছুক্ষণ আগে ধমকেছে নাহারকে, কারণ নাহার পোড়া জায়গায় কাপড় চেপে ধরেছিল। হাসপাতালে তাকে নিয়ে আসার পরপরই জ্ঞান ফিরেছে। ডক্টর সাহেব এখন তার পোড়া জায়গাগুলো ড্রেসিং করছে। তেমন গুরুতর ক্ষত না হলেও গলা এবং হাতের খানিকটা পুড়ে গেছে। ঠিক সময় সরে না গেলে হয়তো বড়সড় কোনো ক্ষতি হতো। নাহারের প্রতিটা আর্তনাদ যেন কম্পন ধরাচ্ছে আদ্রিত্যের বক্ষস্থলে। বুকের মধ্যে তীব্র ঢেউ উঠেছে। নাহারের প্রতিটা কষ্টের ভাঁজ অনুভব করছে আদ্রিত্য।
কষ্টগুলো যেন নাহারের নয়, আদ্রিতের হচ্ছে। ড্রেসিং শেষ করে ডাক্তার সাহেব ব্যান্ডেজ করে চলে গেলেন। অতপর চোখ খুলল নাহার। তার সামনের বেডে জুনায়েদ সাহেব, মাথায় ব্যান্ডেজ করা অবস্থায়। এত সময় পর নাহারের অনুভব হলো সে কোনো কিছু শক্ত করে চেপে ধরে আছে। নজর পড়ল আদ্রিতের হাতের উপর, ছোপ ছোপ রক্ত জমা হয়েছে, অথচ আদ্রিত স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে না ভিতরের অবস্থা কি। তাড়াতাড়ি হাত ছেড়ে দিল নাহার। এই প্রথম আদ্রিতকে ভয় লাগছে তার। কিছুক্ষণ আগে ডক্টরের সাথে তাল মিলিয়ে কতগুলো ধমক দিয়েছে তাকে। নাহার স্পষ্ট অনুভব করেছিল আদ্রিতের কষ্ট, কিন্তু পাত্তা দেয়নি। এখন কেমন বোধ করছো মা? জুনায়েদ সাহেব স্নেহ ভরা কণ্ঠ। নাহার ঝটপট উত্তর দিতে চাইল, কিন্তু পারল না। গলা ব্যথায় কুকিয়ে উঠল। ব্যস্ত হয়ে গেল আদ্রিত এবং জুনায়েদ সাহেব। আদ্রিত এক হাত নাহারের গালে রেখে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? ব্যথা করছে? ডাক্তার ডাকবো? নাহারের ফ্যালফাল দৃষ্টি। অপ্রত্যাশিত যত্নে হতভাগ নাহার। গলা এবং হাতের যন্ত্রণা তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছে, কিন্তু আদ্রিতের হঠাৎ স্পর্শ, কণ্ঠের উদ্বিগ্নতা তার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আদ্রিতের উষ্ণ হাতের ছোঁয়ায় ব্যথার মাঝেও এক ধরনের শান্তি অনুভব করল নাহার। মনের মধ্যেও কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি যেন মনের অন্ধকার কোণে লুকিয়ে থাকা আবেগকে জাগিয়ে তুলছে। শব্দহীনভাবে সে তার মনের গভীরে কিছু অনুভব করছে, কিন্তু সেই অনুভূতির ভাষা তার কাছে অধরাই থেকে যাচ্ছে। নাহারের জবাব না পেয়ে আরও অস্থির হয়ে উঠল আদ্রিত। ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতেই নাহার টেনে ধরে তার হাত। বোঝায় সে কথা বলতে পারছে না। শান্ত হয় আদ্রিত, বুঝতে পারে নাহারের অবস্থা। নাহার হাত সরিয়ে নেয়, মুচকে হাসে আদ্রিত। নাহারের হঠাৎ ছোঁয়ায় আদ্রিতের মন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। নাহারের হাত ধরে তাকে থামানোর এই আকস্মিক মুহূর্তের আদ্রিতর মনের গভীরে এক ধরনের অদ্ভুত মাধুর্য এবং শান্তি বয়ে যায়। তার অস্থিরতা মুহূর্তেই কেটে যায়, আর হৃদয়ের কোথাও একটা উষ্ণতার ঢেউ উঠে আসে, যা নাহারের স্পর্শের মাধ্যমে সরাসরি অনুভব করতে পারছে সে। জুনায়েদ সাহেব বেড থেকে নেমে পড়েন। তাকে বাধা দিতে চায় আদ্রিত, কিন্তু জুনায়েদ সাহেব মানেন না। নাহারের সামনে এসে দাঁড়ান, হাত রাখেন নাহারের মাথায়। এই মুহূর্তে নাহার একদম শান্ত বাচ্চাদের মতো হয়ে আছে। আজ হঠাৎ তার জীবনে বাবার অপূর্ণতা অনুভব হচ্ছে। এই মেয়ে, মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে আসো কেন? মুখ বাঁকিয়ে বলেন জুনায়েদ সাহেব। ঘোর কেটে গেল নাহারের। মুখ বাঁকালো সে। কি ভাবেছিল আর কি হলো? জুনায়েদ সাহেব আড়ালে মুচকে হাসলেন। নাহার বলতে চাইল হয়তো কিছু, কিন্তু ধমকে উঠলেন জুনায়েদ সাহেব। মুখটা কুঁচকে বললেন, এরকম অবস্থায় আমার সাথে ঝগড়া করতে চাইছো? চুপ, একদম চুপ। তাজ্জব বনে গেল নাহার। চোখ রাঙিয়ে তাকালো জুনায়েদ সাহেবের দিকে। জুনায়েদ সাহেব পাত্তা দিলেন না। বেশ ভাব নিয়ে বসলেন নাহারের সামনে। এদিকে নাহার তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। আদিত্য নিজের হাসি নিয়ন্ত্রণ করতেই পারছে না বাবার আর প্রিয়সীর কাণ্ড দেখে, কিন্তু এখানে হেসে ফেললে মোটেও চলবে না। পরে না দুইজনই তার মাথার উপর নাচে। আদিত্যের মনের মধ্যে প্রশ্নগুলো দলা পাকিয়ে আছে। বাইকে কে ছিল ওটা? দেখে তো মনে হয়নি তার বাবার ক্ষতি করতে এসেছিল। আদ্রিত ভালো করে মনে করে দেখে জুনায়েদ সাহেবের নাহারের সামনে ছিল। বুঝতে পারে নাহারের দিকে অ্যাসিড ছোড়া হয়েছিল। চৌধুরী বাড়ি। আয়োজন হচ্ছে বাড়ির ছোট ছেলের দীর্ঘ কয়েক বছর পর দেশে ফেরার কারণে। মিসেস রুবানা বেগম ছেলে আসার খুশিতে তার পছন্দের সব রান্নাবান্না করছে। বাড়ির কেউই আজ বাইরে যায়নি, অপেক্ষা করছে চৌধুরী বাড়ির ছোট ছেলের জন্য। বাড়ির বাহিরে গাড়ির হর্নের আওয়াজ কানে আসতে রাফিয়াদ এবং রুবানা চৌধুরী ছুটে গেল সেদিকে। গাড়ি থেকে নামলো রাফিদ। রুবানা বেগম জড়িয়ে ধরলেন ছেলেকে। রাফিদও এত বছর পর মাকে পেয়ে খুশিতে গদগদ হয়ে গেছে। কিছুক্ষণ চলল মা ছেলের কান্নার কাহিনী। রাফিয়াদের কাছে এসে তাকে জড়িয়ে ধরল রাফিদ। আদরের ভাইকে পেয়ে চোখ ছলছল করে উঠল রাফিয়াদের। নিজের জীবনের থেকেও এই ভাইকে সে ভালোবাসে। অবশেষে মনে পড়লো আমাদের কথা। কাপা কাপা রাফিয়াদের গলা শুনে হেসে ফেলল রাফিদ। ভাই এবং মাকে নিয়ে বাড়িতে ঢুকলো। চাচা, মামা সবাই এসেছে। মিস্টার মিজান চৌধুরী সোফায় বসে আছেন। তার মধ্যে এসবের কোনো প্রভাবই নেই। জোরপূর্বক হেসে বাবার সাথে কথা বলল রাফিদ। অল্পতেই সীমাবদ্ধ থাকলো। সকলের সাথে কথা বলে ঘরে গেল। আগে থেকেই তার ঘর পরিষ্কার করে রেখেছেন রুবানা বেগম।
রাফিদ যাওয়ার পরে চোখ মুখ রাগে লাল হয়ে গেল রাফিয়াদের। মিজান সাহেবের দিকে রক্তলাল চোখে তাকালো, মুখ ফিরিয়ে নিল তিনি। রুবানা বেগম সামনে নিলেন রাফিয়াতকে। ভাইয়ের কথা ভেবে শান্ত হয়ে গেল সে। চাইছে না আজকে কোনো ঝামেলা হোক। রাত যত গভীর হচ্ছে নাহারের মনে ততই অস্থির হয়ে উঠছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মন্ত্রীর মুখ। নিজের মধ্যে আজ সে অন্য এক নাহারকে খুঁজে পাচ্ছে। মাথা থেকে যতবার ঝেড়ে ফেলতে যাচ্ছে ভাবনাগুলো ততবারই যেন আরো বেশি করে চলে আসছে। আর্য তাকে বাড়িতে দিয়ে গেছে। আদ্রিত নিজে আসতে চেয়েছিল, কিন্তু অহমদ করেছে নাহার। ফলস্বরূপ রেগে আগুন হয়ে জুনায়েদ সাহেবকে নিয়ে চলে গিয়েছিল আদ্রিত। বাড়িতে এসে নানান প্রশ্নের মুখোমুখি হতেছে নাহারকে। কোনোভাবে সামলে নিয়েছে। আসল ঘটনা বলেনি। বৃদ্ধ দাদা দাদি চিন্তা করবে বিধায়। এসবের মধ্যে হঠাৎ মনে হলো সেই বাইকে থাকা ছেলে দুজনের কথা। পিছনে যে ছেলে ছিল সে অ্যাসিড ছুঁড়েছিল তার দিকে। হেলমেট পরে থাকায় নাহার চিনতে পারেনি, অবশ্য চেনা চেনা মনে হয়েছে তার। বাইকের ছেলেটার কথা ভাবতেই কোনো একজনের মুখ মনে হচ্ছে। নাহার বিছানায় শুয়ে আছে। চোখের পাতা বারবার ভারী হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। মাথার মধ্যে যেন ঝড় বইছে। মন্ত্রীর মুখ বারবার ভেসে উঠছে, সাথে সেই বাইক চালকের দৃশ্য। ছেলেটার চেহারা স্পষ্ট দেখা যায়নি, কিন্তু পেছনে ছেলেটা যেটা অ্যাসিড ছুঁড়ে মারল তার আচরণে কিছু একটা পরিচিত লাগছে। নাহার যতই ভাবছে ততই তার সন্দেহ আরো গভীর হচ্ছে। মাথা থেকে কিছুতেই দূর করতে পারছে না সে এই চিন্তাগুলো। নাহারও ততক্ষণে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। এতদিন নিজের মনকে বুঝিয়েছে, সবকিছু মেনে নিয়েছে, কিন্তু আজ সে আর থেমে থাকতে চায় না। তার মনও বিদ্রোহী হয়ে উঠেছে। নাহার জানে এই আক্রমণের পিছনে কেউ আছে, আর সেই কেউ একজন তাকে ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু নাহার এখন ভয় পেতে চায় না। সে প্রতিরোধ করবে, যে করেই হোক সত্যিটা বের করবে। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসে, ফোনটা হাতে নেয়। কারো কাছে সাহায্য চাইতে ইচ্ছে করে, কিন্তু সাথে সাথেই থেমে যায়। মনে মনে বলছে এই যুদ্ধ তাকে একাই লড়াই করতে হবে। তার সামনে যেন অনেকগুলো পথ খুলে যাচ্ছে, কিন্তু কোনটা বেছে নেবে তা ঠিক করতে পারছে না। তার জীবনে যেন নতুন এক অন্ধকার অধ্যায় শুরু হয়েছে। নাহার এবার দৃঢ় মনোবল নিয়ে নিজেকে শক্ত করে নিল। নাহার দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলেও তার মনের অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। অজানা চিন্তা আর ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। তড়িঘড়ি করে উঠে বসে নাহার। চোখ দুটো ছুটে যায় জানালার দিকে। মনের ভুল কি, নাকি সত্যি কেউ তাকে নজরে রাখছে? জানালার বাইরে কিছুই নেই, শুধু রাতের অন্ধকার আর কিছু গাছের নড়াচড়া। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। নাহার ফোনটা হাতে নিল। অপরিচিত নম্বর। কল ধরতে একটু দ্বিধা করলো সে, কিন্তু কৌতূহল তাকে বাধ্য করলো। হ্যালো। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু নিঃশ্বাসের শব্দ। নাহার আবার বলল, হ্যালো, কে কথা বলছেন? কিছুক্ষণ চুপ থাকার পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন বলল, তুই কি ভেবেছিলি এত সহজে মুক্তি পাবি? যা ঘটেছে তা কেবল শুরু, আরও কিছু অপেক্ষা করছে তোর জন্য। সাবধান থাক। নাহারের রক্ত হিম হয়ে গেল। ফোনটা বন্ধ করে সে অস্থিরভাবে রুমের ভেতরে হাঁটতে লাগলো। অতি পরিচিত কণ্ঠ, কিন্তু মনে করতে পারছে না কেন সে। অন্যদিকে আদৃত নিজের ঘরে বসেও শান্তি পাচ্ছে না। নাহারকে হাসপাতালে রেখে আসার পর থেকে সে আরো অস্থির হয়ে উঠেছে। নাহারের চোখে ভয় দেখার পর থেকেই তার হৃদয়ের ভেতরও এক ধরনের শঙ্কা ভর করেছে। বাইকের ছেলেটার মুখ না দেখতে পারলেও আদৃত বুঝেছে এই আক্রমণ কোনো সাধারণ ব্যাপার নয়। ওপাশের ঘর থেকে গুনগুন কান্নার শব্দ আসছে। এক পা দুপা করে সেদিকে এগিয়ে গেল আদৃত। জেমা বেগমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজা খুলে ভেতরে নিঃশব্দে প্রবেশ করলো। জেমা বেগম বিছানার মাঝখানে হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছেন। আদৃত গিয়ে বসলো তার পাশে, কিন্তু কোনো পরিবর্তন হলো না জেমা বেগমের। ক্ষণে ক্ষণে কান্নার আওয়াজ বেড়েই চলছে। আদৃত চোখ বন্ধ করে বিছানার কোনায় হেলান দিল। মা সমতুল্য ফুপুর এমন করুণ অবস্থা তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছে। আদৃত ধীরে ধীরে ফুপুর দিকে তাকালো। তার মনের মধ্যে এক ধরনের অসহায়ত্ব অনুভব করছে। জেমা বেগমের কান্নার শব্দ যেন ঘরের প্রতি কোণে প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ পর আদৃত আস্তে করে জেমা বেগমের কাঁধে হাত রাখলো। আমি খুঁজে না দিব ফুফিমা? তার কণ্ঠস্বর নরম, কিন্তু জেমা বেগম কিছুই শোনেনি বলে মনে হলো। এক সময় হাল ছেড়ে দিল আদৃত।
সারা রাত এই কান্না শুনতে হবে। কিছু করার নেই তার, সব রকম চেষ্টাই তো করলো। পরের দিন সকালে নাহার তার দাদিকে বলে বেরিয়ে পড়ে, হাসপাতালে যাওয়ার অজুহাত দেয়, কিন্তু আসলে উদ্দেশ্য ভিন্ন। পার্টি অফিসে পৌঁছে নাহার ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে অবাক হয়ে দেখে পরিবেশ বেশ শান্ত, কিন্তু মন্ত্রীর অফিসের দরজার সামনে পৌঁছাতেই নাহার দেখে ভেতরে জোরে জোরে কথা বলছে কেউ। দরজার কান লাগিয়ে শুনতে চায়, কিন্তু শব্দগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর দরজা খোলার শব্দ শুনে নাহার দ্রুত সরে দাঁড়ায়। ভেতর থেকে একজন গম্ভীর মুখে বেরিয়ে আসে। লোকটাকে দেখে তার মনে হলো সে চেনে। নাহার আর ধৈর্য রাখতে পারল না, কিছু একটা করতে হবে। নাহার লোকটাকে দেখে ঠিক মনে করতে পারল না, কিন্তু সে বুঝলো যে কিছু একটা লুকিয়ে আছে। মন্ত্রীর সাথে তার দেখা করা দরকার। অনেক প্রশ্ন জমা হয়ে আছে তার মনে। সে ধীর পায়ে মন্ত্রীর অফিসের দিকে এগিয়ে গেল। দরজা নক করার আগে একটু দ্বিধায় পড়ল, কিন্তু মনের দৃঢ়তা দিয়ে সে সেই দ্বিধাকে কাটিয়ে উঠল। দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ এলো, ভিতরে আসো।